শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো তোমরা সবাই। আমাদের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমরা আজকে আমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্রের আকাশ প্রবন্ধটির আমরা একটি চ্যাপ্টার তোমাদের সাথে এর আগে আলোচনা করেছি। আমরা পুরো চ্যাপ্টারটি তোমাদের সাথে কথা বলেছি। সেখানে আমরা জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছি। আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে এই চ্যাপ্টারটি থেকে আমরা 2টি বা 3টি ক্লাস করব, যেন এই পুরো বিষয়টি তোমরা খুব সহজভাবে অনুধাবন করতে পারো। কেমন? সরাসরি না হলেও তোমরা যেন এইভাবে ভালো করে বুঝতে পারো। বইটি তোমাদের সামনে আছে, আমি আশা করছি। সেই অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমরা আজ গদ্যাংশগুলো আমি তোমাদের সাথে অনবরত এইভাবে আলোচনা করে যাব। আকাশ প্রবন্ধটিতে এর আগে আমরা যেটি করেছি সেটি হচ্ছে পুরো চ্যাপ্টারটি তোমাদের সাথে আমাদের কথা হয়েছে। সেখান থেকে তোমরা অনেকগুলো বহু নির্বাচনী প্রশ্ন পেয়েছো, অনেকগুলো জ্ঞানমূলক প্রশ্ন আর বহু নির্বাচনী প্রশ্ন অনেকটা সিমিলার, একই জিনিস সেটি তোমরা পেয়েছো। এগুলা থেকে আমরা কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন বের করে নিতে পারি আমরা ইচ্ছে করলে। তো সেটিও তোমরা আশা করছি যে করে নিয়েছো। এই যে গল্পটি আমরা করেছি আকাশ প্রবন্ধটি নিয়ে, তোমরা জানো যে একসময় আকাশকে মানুষ আমাদের মাথার উপরে একটা বিশাল ঢাকনা বলে কি মনে করতো না? সবাই মনে করত। আসলে আকাশ কোনো ঢাকনা নয়, এটি হচ্ছে বায়ুর স্তর। এটি আমরা সবাই জানি যে আকাশটি হচ্ছে বায়ুর স্তর। এটি প্রায় 20টি বর্ণহীন গ্যাস মিশে আছে এই বায়ু স্তরের মধ্যে। বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসের অণু ছড়িয়ে আছে বলে আকাশকে কি রঙের দেখায়? নীল রঙের দেখায়। এটি আমরা পূর্বের আলোচনাটি একটু করে তোমাদের সামনে উপস্থাপন করছি, যেন আমরা সৃজনশীল প্রশ্নটি করতে গিয়ে আমাদের যেন ওই প্রশ্নগুলোর মুখোমুখি হতে না হয়। সকাল বা সন্ধ্যায় মেঘ ও বাতাসের ধুলোকণার মধ্যে দীর্ঘ পথ অতিক্রম করতে পারে শুধু সূর্যের লাল আভা। তাই এই সময় মেঘকে কি দেখায়? লাল রঙের দেখায়। ঘন বৃষ্টি ও মেঘ ছেয়ে ফেললে আকাশকে তখন কোন রঙের দেখায়? আকাশকে তখন কালো রঙের দেখায়। শূন্যে মহাকাশযান পাঠিয়ে বিজ্ঞানীরা নানা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন। এটি আমরা আমাদের গত ক্লাসেও আলোচনা করেছি। আমি আবারও বলছি যে একটা সময় এত বিজ্ঞানের এত প্রযুক্তি ছিল না, এত বৈজ্ঞানিক আবিষ্কার হয়নি, কিন্তু এখন নতুন নতুন আবিষ্কারের ফলে, প্রযুক্তির উন্নতির ফলে মহাকাশযান পাঠিয়ে বিজ্ঞানীরা সেখান থেকে বিভিন্ন ছবি সংগ্রহ করছেন, বিভিন্ন ভিডিও সংগ্রহ করছেন, সেটি দ্রুত আমাদের কাছে পাঠাচ্ছেন। এটি আমাদের কাছে পাঠানোর ফলে আমরা খুব দ্রুতই আমাদের পৃথিবীর গতি প্রকৃতিগুলোকে বুঝতে পারছি। আমরা পূর্বে থেকেই সতর্ক হতে পারছি বলেই আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে। আমরা অনেকগুলো বিপদ সমস্যাকে কি করতে পারছি? কাটিয়ে উঠতে পারছি। কেমন? আচ্ছা, সেখানে কয়েকশো মাইল উপর দিয়ে, অর্থাৎ পৃথিবীর কয়েকশো মাইল উপরে, আকাশের কয়েকশো মাইল উপরের দিকে পাঠিয়ে সেখান থেকে মহাকাশ অসংখ্য ছবি, যেমনি ভিডিও আমাদেরকে পাঠাচ্ছে। এই কারণে আমরা কিন্তু আবহাওয়ার খবরগুলো আমাদের কাছে পাচ্ছি। এই কারণে টেলিভিশন, টেলিফোন, মোবাইল ইত্যাদিতে সংকেত পাঠিয়ে যোগাযোগ ব্যবস্থাকে বিশ্বব্যাপী বিস্তৃত করে দিচ্ছে আমাদের এই বিজ্ঞানের আবিষ্কার। অর্থাৎ তাইলে তুমি খেয়াল করে দেখো, এই যে আমাদের মাথার উপর থাকা একখণ্ড আকাশ, যেটি সারা পৃথিবীটাকে ছেয়ে আছে বলে আমরা মনে করি, তার উপরে কত রকমের গতি প্রকৃতি নির্ভরশীল থাকে, যেটি আমরা বাইরে থেকে বুঝতে পারি না। হ্যাঁ, বিজ্ঞানীদের এই আবিষ্কারের ফলে আমরা এগুলো বুঝতে পারছি। তোমরা খেয়াল করে দেখো যে আকাশ প্রবন্ধটিতে আমরা যেগুলো আলোচনা করেছি তারই ধারাবাহিকতায় বা তারই প্রেক্ষিতে আমরা এই সৃজনশীল প্রশ্নটি তৈরি করেছি। সৃজনশীল প্রশ্নটির দিকে আমরা একটু মনোযোগ দিয়ে সবাই তাকাই। হ্যাঁ, তোমরা আশা করি দেখতে পাচ্ছ। যদি দেখতে প্রবলেম হয় একটু জুম করলেই তোমরা এটি ভালো করে দেখতে পাবে। আমি আবার বলছি, আকাশ প্রবন্ধটি থেকে আমরা 3টি ক্লাস করব। একটি ক্লাস ইতিমধ্যে আমাদের হয়ে গেছে, যেটিতে আমরা পাঠটি আলোচনা করেছি, তার পাঠ পরিচিতিটি আলোচনা করেছি, কবি পরিচিতি আলোচনা করেছি। আজকের পাঠে আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে কথা বলছি এবং এর পরের ক্লাসটিতেও আমরা আকাশকে নিয়েই, আকাশের আরেকটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা কথা বলবো, যেন যে কোনো ভাবে সৃজনশীল প্রশ্ন দিলে আমার শিক্ষার্থী হিসেবে তোমরা সেটির উত্তর করতে পারো, নিজে থেকেই, মুখস্থ করে নয়। এই জিনিসগুলো বুঝে নিতে হয়। তুমি যদি এগুলো বুঝে নেওয়ার চেষ্টা করো বা বুঝতে চেষ্টা করো, হ্যাঁ, এই আলোচনাগুলো যদি তুমি শোনো, তাহলে তুমি খুব সহজভাবে এই প্রশ্নগুলোর উত্তর করতে পারবে। তাহলে আমরা সরাসরি সৃজনশীল প্রশ্নটিতে চলে যাই। এখানে বলছে, আকাশের রহস্য জানার জন্য বিজ্ঞানীরা বিভিন্ন মহাকাশযান পাঠিয়েছে। আকাশের কি জানার জন্য? আকাশের রহস্যকে জানার জন্য মহাকাশযান পাঠিয়েছে। মহাকাশ ভ্রমণ করে যেই যান, সেটিকেই বলে কি? মহাকাশযান। কখনো এইসব মহাকাশযানের সঙ্গী হয়েছে মানুষ। একটা দিনে আমরা শুনতাম যে কুকুর লাইকা, তাকে পাঠানো হয়েছিল, হ্যাঁ, মানুষের জীবনের হুমকি আছে বলে তাকে পাঠানো হয়েছিল।
এরপরে আস্তে আস্তে যখন বুঝতে পারলো যে মানুষও সেখানে যেতে পারে, এরপর মানুষও সেই মহাকাশযানের সঙ্গী হয়েছে। মানুষ যাওয়ার ফলে খুব তাড়াতাড়ি আমরা আরো অসংখ্য নিউজ আমরা সেখান থেকে পাচ্ছি। এইসব মহাকাশযান থেকে মহাকাশযান মহাবিশ্ব থেকে অনেক দুর্লভ ছবি তুলে পাঠিয়েছে। দুর্লভ মানে কি? যা সহজে পাওয়া যায় না, যেটি আমাদের কল্পনার অতীত, যেটি আমাদের চিন্তার অতীত, আমরা এইভাবে ভাবিনি কখনো, সেরকম ছবিগুলো সেখান থেকে তুলে পাঠাচ্ছে। আর পাঠাচ্ছে বলেই আমরা গতি প্রকৃতিগুলো বুঝতে পারছি পৃথিবীর, কেমন? ফলে মহাকাশ নিয়ে মানুষের গবেষণায় অনেক অগ্রগতি সাধিত হয়েছে। মহাকাশ নিয়ে এই অগ্রগতি অনেক অনেক দূর এগিয়ে গেছি আমরা। এখন আমরা সরাসরি প্রশ্নগুলোতে চলে যাই। তোমরা জানো 1 নাম্বার প্রশ্নটি হচ্ছে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন, 2 নাম্বারটি হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন, 3 নাম্বারটি হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন এবং 4 নাম্বার যেটি সেটি হচ্ছে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক, এই তিনটির সংমিশ্রণে এবং আমাদের উন্নত চিন্তা ভাবনা যে বিষয়টি আমরা বুঝতে পেরেছি সেই বিষয়টির বিশদ আলোচনাই হচ্ছে উচ্চতর দক্ষতা, অর্থাৎ আমার দক্ষতা সর্বশেষ স্তর, সেই উচ্চতর দক্ষতার প্রশ্ন। আমরা প্রথমেই দেখব আমাদের জ্ঞানমূলক প্রশ্নে কি বলা হয়েছে, আমাদের কাছে কি জানতে চেয়েছে, যেটিকে আমরা কখনো পরিবর্তন করতে পারিনি, যেটি চিরন্তন সত্য, সেটি হচ্ছে জ্ঞানমূলক। প্রথমটি হচ্ছে জলীয় বাষ্প কি? জলীয় বাষ্প হচ্ছে পানির বায়বীয় অবস্থা। পানির বায়বীয় অবস্থা। আমরা যখন চুলার উপরে কোনো পাতিল বা কিছুর মধ্যে গরম পানি করতে দেয়, সেখান থেকে এক ধরনের ভাপ বের হয়, সেটি হচ্ছে জলীয় বাষ্প, যেটি বাতাসে ভেসে থাকে, কেমন? তাহলে জলীয় বাষ্প হচ্ছে বাতাসের পানির বায়বীয় অবস্থা। এখন 2 নাম্বার প্রশ্ন, অর্থাৎ অনুধাবন, যেটি আমার বোঝার দরকার, যেটি সম্পর্কে আমি জানি এবং যেটিকে আমি গুছিয়ে বলতে পারি, সেটি হচ্ছে অনুধাবন। দূর দেশের সঙ্গে যোগাযোগ অনেক সহজ হয়ে উঠেছে কেন? দূর দেশ মানে কি? যেই দেশ আমার নয়, আমার দেশের বাইরের অন্য কোনো দেশ, সেটির সাথে আমাদের যোগাযোগটি অনেক সহজ হয়ে উঠেছে কেন? মহাকাশযানের কল্যাণে এই মহাকাশযান যারা সেখান থেকে আমাদেরকে বিভিন্ন তথ্য পাঠাচ্ছে, তাদের কারণে দূর দেশের সাথে আমাদের যোগাযোগটি কি হয়েছে? অনেক বেশি সহজ হয়েছে। বৈজ্ঞানিক গবেষণার জন্য মানুষ পৃথিবী থেকে 150-200 মাইলের উপরে নানান ধরনের মহাকাশযান পাঠিয়েছে। মানুষের জানার জিনিসটাকে সহজ করার জন্য 100-200 মাইল উপরে, আমাদের এই ভূপৃষ্ঠ থেকে 100-200 মাইল উপরে মহাকাশযান পাঠিয়েছে। সেখান থেকে তারা বিভিন্ন তথ্য সংগ্রহ করছে, সেগুলো আমাদেরকে পাঠাচ্ছে, সারা পৃথিবীতে পাঠাচ্ছে। আর পাঠাচ্ছে বলেই দূর দেশের সঙ্গে আমাদের যোগাযোগগুলো আস্তে আস্তে কি হয়ে উঠছে? সহজ হয়ে উঠছে। 3 নম্বর প্রশ্নটাতে দেখো, আমি যখনই তোমাদের সাথে প্রয়োগমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করি, তখন তোমাদেরকে একটা কথা বলি, আমাদের যে মূল চ্যাপ্টারটি, সেই চ্যাপ্টারের সাথে আমাদের যে উদ্দীপকটি, তার মধ্যে সম্পর্ক সৃষ্টি করা, সাদৃশ্য সৃষ্টি করা, বৈসাদৃশ্য সৃষ্টি করা, অর্থাৎ এর সাথে যে কথাগুলো আমার চ্যাপ্টারের মিল রয়েছে সেগুলো হচ্ছে মিল। এই উদ্দীপকের সাথে আমার মূল অধ্যায়ের পাঠ্য বইয়ের যে অমিলগুলো রয়েছে, যেগুলো মিল নাই, সেগুলো সবগুলোই হচ্ছে কি? সেখানকার বৈসাদৃশ্যগুলো। এখানে বলেছে উদ্দীপকে আকাশ প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি আকাশ প্রবন্ধকে, আকাশকে জানার জন্য সেখানেও আমরা পড়েছি বিজ্ঞানীরা নানা মহাকাশযান পাঠিয়েছে, সেখান থেকে নানা দুর্লভ তথ্য উপাত্ত তারা আমাদেরকে পাঠাচ্ছে, সেখান থেকে অনেক ভিডিও ফুটেজ তারা আমাদেরকে পাঠাচ্ছে। সেগুলো পাওয়ার ফলে আমাদের পৃথিবীর গতি প্রকৃতি সম্পর্কে জানা আমাদের জন্য অনেক সহজ হয়ে উঠছে। দূর দেশের সঙ্গে আমাদের যোগাযোগ সহজ হয়ে উঠছে। টেলিফোন, মোবাইলের মাধ্যমে আমরা এখন অনেক তথ্য সহজভাবে পেয়ে যাচ্ছি। তাহলে আমরা বলতে পারি যে উদ্দীপকের আকাশ প্রবন্ধের কোন দিকটি মহাকাশ যানের মাধ্যমে পৃথিবীর কাছে নানা তথ্য উপাত্তকে সহজভাবে উপস্থাপন করার দিকটি ফুটে উঠেছে। আরো যদি সহজভাবে বলি, আকাশ প্রবন্ধে বিজ্ঞানের অভূতপূর্ব বিষয়টি ফুটে উঠেছে, যেটি আমাদের উদ্দীপকেও ফুটে উঠেছে। মহাশূন্যে আজ মানুষ মহাকাশযান প্রেরণ করছে। বিজ্ঞানের জয়যাত্রার ফলে দূর দেশের সঙ্গে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা আরো কি হয়ে উঠছে? সহজ হয়ে উঠছে। হ্যাঁ, এগুলোর কল্যাণে মানুষের জীবনযাত্রার মানও কি হচ্ছে? আস্তে আস্তে পরিবর্তিত হচ্ছে। মানে কি? নিচু হচ্ছে না, উন্নত হচ্ছে। উদ্দীপকে বিজ্ঞানের জয়যাত্রার ফলে মানুষের চাঁদে যাওয়ার বিষয়টি ফুটে উঠেছে। বিজ্ঞানীদের দীর্ঘদিনের পরীক্ষা নিরীক্ষার পর মানুষ চাঁদে মহাকাশযান প্রেরণ করতে সক্ষম হয়েছে। একটা সময় মানুষ মহাকাশযানে মানুষ পাঠাতে সাহস পেত না, তখন কুকুর পাঠিয়েছে। কুকুরটার নাম কি ছিল? লাইকা, না? সেই কুকুরকে পাঠিয়েছিল। এরপর মানুষ যখন বুঝতে পেরেছে যে এখানে মানুষ যাওয়া সম্ভব, তার প্রোটেক্টিভ ইকুইপমেন্ট নিয়ে সেখানে মানুষ যাওয়া সম্ভব, তখন সেখানে মানুষ যাচ্ছে। আর মানুষ যাওয়ার ফলে বিজ্ঞানের এক অন্যরকম রূপ সাধিত হয়েছে। প্রযুক্তির এক বিশাল বড় সুবিধা আমরা পেয়েছি।
প্রথমে মানুষবিহীন যান পাঠালে 1969 সালে মানুষ প্রথম চাঁদে অবতরণ করে। মানুষ চাঁদে অবতরণ করেছিল কত সালে? 1969 সালে। কেমন? মানুষের চাঁদে অবতরণের সাথে সাথে রচিত হয় এক নতুন ইতিহাস। এভাবে করেই উদ্দীপকের সাথে আকাশ প্রবন্ধে এই দিকগুলোকে আমরা কি খুঁজে পাচ্ছি? মিল খুঁজে পাচ্ছি। ঘ নম্বরে দেখো, উদ্দীপকটি আকাশ প্রবন্ধের মূল ভাবেরই অনুসারী। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকটি আকাশ প্রবন্ধের মূল ভাবেরই অনুসারী। আমি এই যুক্তিটির সাথে বা এই উক্তিটির সাথে আমি একমত। আমি কেন একমত এটির সাথে? আকাশ প্রবন্ধের সমগ্র ভাবকে সে ধারণ করছে, মূল ভাবটাকেই সে ধারণ করছে। কেন? আকাশ প্রবন্ধে আকাশ সম্পর্কে মানুষের যে প্রাচীন বিশ্বাসের কথা বলা হয়েছে, এখানেও কিন্তু সেটি বলা হয়েছে। একইভাবে 1969 সালে চাঁদে অবতরণের বিষয়ে আলোকপাত করা হয়েছে। 1969 সালে অ্যাপোলো 11 মহাকাশযান চড়ে চাঁদে অবতরণ করেছে মানুষ। বিজ্ঞানের কল্যাণে পৃথিবীর পর চাঁদের রহস্য উদ্ঘাটন করে মানুষ রচনা করেছে সফলতার এক নতুন ইতিহাস। যে ইতিহাসটা আমরা উদ্দীপকের মূল ভাবটা থেকেও পাই, একইভাবে আব্দুল্লাহ আল মুতি লিখিত আকাশ প্রবন্ধটি থেকেও আমরা সেই বিষয়টি খুঁজে পাই। আর খুঁজে পাই বলে আকাশ প্রবন্ধের মূল ভাবের সাথে এই উদ্দীপকেরই আমরা একটা কি সুন্দর কি পাচ্ছি? মিলকরণ খুঁজে পাচ্ছি। আকাশ প্রবন্ধে দেখা যায় একসময় মানুষ মনে করতো আকাশ হলো পৃথিবীর উপর একটি কঠিন ঢাকনা, এটা আমাদের প্রবন্ধে মনে করত। পরবর্তীকালে বিজ্ঞানের কল্যাণে মানুষ জানতে পারে আকাশ হলো নিতান্ত গ্যাস ভর্তি একটা ফাঁকা জায়গা। কেমন? আজ শূন্যে মহাকাশযান পাঠিয়ে বিজ্ঞানীরা নানা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। উদ্দীপকেও আমরা দেখছি পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে, সেখান থেকে অনেক তথ্য উপাত্ত আমাদেরকে পাঠাচ্ছে। আকাশ প্রবন্ধেও আমরা দেখেছি যে নানা রকম তথ্য উপাত্ত পাঠাচ্ছে, অর্থাৎ একই কথাই অনেকটা। তবে আকাশ প্রবন্ধে উল্লেখিত মানুষের প্রাচীন বিশ্বাস, আকাশ বর্ণ ও আকাশের রং প্রভৃতি বিষয়ে উদ্দীপকে রয়েছে। কিছু বিষয় এখানে অনুপস্থিত থাকলেও মোটামুটি বেশিরভাগ বিষয়গুলোই এর মূল ভাবটার সাথে আকাশ প্রবন্ধটার মূল ভাবটা কি আছে? মিল আমরা খুঁজে পাচ্ছি। যেই মিলগুলো আমরা খুঁজে পাচ্ছি সেগুলো দিয়ে আমরা এই দুইটার মধ্যে মূল ভাবটা যে একই, সেটাই আমরা প্রমাণ করে এখানে দেখাবো। আমার কথাটা কি বুঝতে পেরেছো? শিক্ষার্থীরা, তোমরা যখন এই ক্লাসটি করছো তার নিচে তোমরা এক কমেন্ট নামে একটি অপশন পাবে। এই চ্যাপ্টারটি নিয়ে, এই প্রশ্নগুলো নিয়ে, এই করানো ক্লাসগুলো নিয়ে তোমার যদি কোনো মতামত থেকে থাকে, সেই এক কমেন্টে তুমি তোমার প্রশ্নটি লিখে আমাদেরকে জানাতে পারো। আমাকে জানালে আমি চেষ্টা করব তোমাকে সাথে সাথে সেই প্রশ্নটির উত্তর দিতে। কেমন? এছাড়াও তোমাদের ডায়েরিতে আমাদের সব টিচারদের, তোমার সব বিষয়ের শিক্ষকদের নাম্বার সেখানে দেয়া আছে বলে তুমি সেখানে তোমার সেই বিষয় শিক্ষকদেরকে তোমার যে কোনো সাবজেক্ট নিয়ে তুমি কোনো প্রশ্ন থাকলে তুমি করতে পারো। সেই শিক্ষকরা তোমাদেরকে সেই প্রশ্নটার উত্তর দিয়ে তোমাকে সহায়তা করবে। কেমন? এইভাবে আমরা নিয়মিত ধারাবাহিকভাবে ক্লাসগুলো কন্টিনিউ করে যাব। এই আকাশ প্রবন্ধটির আমরা আরেকটি ক্লাস করব, মোট 3টি ক্লাস করব প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে। তাহলে তোমাদের বুঝতে অনেক সহজ হবে। নিয়মিত ক্লাসগুলো অ্যাটেন্ড করবে, কোনো সমস্যা থাকলে আমাদেরকে জানাবে। সেই পর্যন্ত ভালো থেকো সবাই।